কোশ্চেন নাম্বার 1 ভালো করে মন দিয়ে শুনবে। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে রিভোল্ট অফ 1857 স্টার্ট ফ্রম, এটা সোজা আনসার করবে মিরাট। ডেট বলো, ডেটটা দিয়ে প্রশ্ন দেয়। খাতা খুলছে নাকি ও? তোমাদের হয়নি? এই তোমরা বলো পুরনো গুলো। চমৎকার। ছেড়ে দাও, এটা আমি পরে কোশ্চেনটা আছে ডিটেলসে, এটা পরে কোশ্চেনটা আছে। ডেটটা, হ্যাঁ এপ্রিল মাস 10th। চলো আসছি, পরে আসছি। হ্যাঁ এই সরি 10th এপ্রিল, 10th মে, 10th মে, এক্সট্রিমলি সরি, 10th মে হয়েছিল। আচ্ছা, ঝাঁসিতে কে লিড করেছিল? এই দিল্লিতে, দিল্লিতে কে লিড করেছিল? বাহাদুর শাহ টু, বাহাদুর শাহ টু। কানপুরে কে লিড করেছিল? কানপুরে নানা সাহেব। আর ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। রিসেন্ট কোন একটা পরীক্ষায় প্রশ্ন দেখলাম, লক্ষ্মীবাইয়ের অ্যাকচুয়াল নাম কি? মণিকর্ণিকা। এনার অ্যাকচুয়াল নেম হচ্ছে মণিকর্ণিকা। আচ্ছা, এই নানা সাহেবকে? ধুন্দু পান্ত হচ্ছে আসল নাম, উনি পেশোয়ার ছেলে ছিলেন। এই হচ্ছে আমাদের, এগুলো মনে রাখতে হবে। এই তো দিয়ে দিয়েছে, এখানে একটুখানি এটা ক্লিয়ার করে দিই, 10 মের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, যে তোমাদের বোধহয় অসুবিধা হচ্ছে, তাই না? চলো কত বাজে, টাইম কত হয়েছে? 4:20 হয়ে গেছে। ছেড়ে দাও। না ও আর হবে না। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তিনটে জিনিস মনে রাখবে, ছেড়ে দাও, তিনটে জিনিস মনে রাখবে। চলো 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 চলো, ঘুরতে এসছো? বসো, পরে কথা বলি, একটু বসো। এই তিনটে আইন মনে রাখবে। চার্টার অ্যাক্ট 73, এই রেগুলেটিং অ্যাক্ট 73, চার্টার অ্যাক্ট 1833, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই অ্যাক্ট হওয়ার আগে পোস্টের নাম ছিল, এই 73 অ্যাক্ট হওয়ার আগে পোস্টের নাম ছিল গভর্নর অফ বেঙ্গল। নাম চেঞ্জ হয়ে হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এগুলো কনস্টিটিউশনে তোমরা পড়েছো। গভর্নর অফ বেঙ্গল, তাহলে কি নাম হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে এই অ্যাক্ট শুরুর আগে পোস্টের নাম কি? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই অ্যাক্টে নাম চেঞ্জ হয়ে হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এই অ্যাক্ট হওয়ার আগে পর্যন্ত নাম কি আছে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এখানে চেঞ্জ হয়ে গেল ভাইসরয়। এখানে প্রথম আছেন যিনি, লাস্ট আছেন
ওয়ারেন হেস্টিংস। এখানে ফার্স্ট আসছেন যিনি, তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। এখানে যখন আছে পোস্ট চেঞ্জ হয়েছে, তাহলে লাস্ট গভর্নর অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিং, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। এখানে লাস্ট পাবো তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং। এখানে লাস্ট পাবো ক্যানিংকে। এখানে ফার্স্ট পাবো ক্যানিংকে। এইটুকু মাথায় রাখলেই বাকিগুলো সব করতে পারবে। হ্যাঁ, তাড়াতাড়ি ছবি তুলে না, ছবি তুলে না, টাইম নেই রে ভাই, 20 হয়ে গেছে, ছবি চলে। কয়েকদিন ভালো করে সেজে গুজে আসবো এখন। না চলো, তুলেছ, চলো। কয়টা আসছি? ডান্ডি সল্ট মাঠে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। হ্যাঁ, বাহ। ডান্ডি সল্ট মার্চ মানে যেটার বাংলা হচ্ছে, আনসার হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন। এটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। এই আইন অমান্য আন্দোলন গান্ধীজি শুরু করেছিলেন কোথা থেকে? সবরমতী আশ্রম থেকে। ডান্ডি নামক জায়গায় যেখানে যাবে, দেখো সবরমতী আশ্রম যেখানে রয়েছে, গান্ধী কি চেয়েছিলেন? ব্রিটিশদের আইন ভাঙি। তাহলে এমন একটা আইন ভাঙি যেটা সবার কাজে লাগে। আমি ছাত্র আন্দোলন করছি, মাস্টারদের কি লাভ? মাস্টার আন্দোলন করছি, ছাত্রদের কি লাভ? তাহলে নুন সবাই খাবে, যা সুগার হয়েছে একটু কম খাবে, বাকি সব লোক খাবে না, সেও খাবে। তাহলে নুন যদি আইনটা ভাঙি, তাহলে কি হবে? সবাই সাপোর্ট করবে। ব্রিটিশরা কি বলেছিল? যে নুন তৈরি করলে ক্রিমিনাল অফেন্স। মানে ধরো তোমার বাড়ি সমুদ্রের পাশে, তুমি চান করতে গেছো, এক বালতি নুন নিয়ে জল নিয়ে এসে ফুটিয়ে নুন করেছো, তোমায় জেলে ভরে দেবে। আজব ব্যাপার, তৈরি করতে পারবে। তো গান্ধী বলে চলো নুন তৈরি করবো, তাহলে আইন ভাঙা হবে। কিন্তু নুন তো আর সবরমতী আশ্রমের নদীর পাশে বসে হবে না, সমুদ্রে যেতে হবে। সবরমতী আশ্রম থেকে সব থেকে কাছে যে জায়গায় সমুদ্র আছে, আরব সাগর, সেটা হচ্ছে ডান্ডি। তো গান্ধীজি ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। 78 জনকে নিয়ে যাত্রা করেছিলেন, একমাত্র মহিলা ছিলেন সরোজিনী নাইডু। দীর্ঘ পথ যেতে সময় লেগেছিল 24 দিন। যাত্রা শুরু করেছিল 12 মার্চ, 24 দিন ধরে এসে পৌঁছেছিল 5 মার্চ। আর 6 মার্চ সল্ট তৈরি করেছিল গান্ধী এবং শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন, তাই তো? 24, ও এটা এপ্রিল হবে, ভুল হয়ে গেছে। আরে ভাই এইটুকু ক্ষমা তো করে দিতেই পারো। 12ই মার্চ ভুল হয়ে গেছে। 12ই মার্চ, এটা শিখে নিয়েছি জীবনে, আর কোনো কষ্ট নেই আমার। 12ই মার্চ থেকে 5ই এপ্রিল উনি কি করলেন? চলে এলেন এখানে। 6 তারিখে লবণ তৈরি করে ভাঙলেন। আর যাওয়ার পথে খুব ক্লান্তি লাগছিল, বলতে কি করে, তখন তো করোনা পেয়ারে আসেনি। তো একটা গান গেয়েছিলেন কে? রঘুপতি, রঘুপতি রাঘব রাজারাম। গানটা কে গেয়েছিলেন? বিষ্ণু দিগম্বর পালুস্কর। এটা প্রশ্ন দেয়। তাহলে এই যাত্রাপথে ক্লান্তি লাগছিল, একটা গান লেখা হয়েছিল, রঘুপতি রাঘব রাজারাম বিষ্ণু দিগম্বর পালুস্কর, গানটা গেয়েছিল। বাস, ঝামেলা মিটে গেল, হয়েছে। আর এখানে এগুলো কিছু বলছি না, চলো। জালিয়ানবাগ হত্যাকাণ্ড 1919 13 এপ্রিল হয়েছিল। জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছে 13 এপ্রিল হয়েছে। এই 13 এপ্রিল ওখানে কি ছিল? বৈশাখী উৎসব। দুটো প্রশ্ন মাথায় রাখবে। 13 এপ্রিল বৈশাখী উৎসব হলো। এই সময় এখানে লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন, যিনি আদেশ দিয়েছিলেন মার্শাল অ্যাক্টের? আর ব্রিগেডিয়ার জেনারেল কে ছিলেন? দুটো প্রশ্ন। লেফটেন্যান্ট গভর্নর ছিলেন মাইকেল ডায়ার, মাইকেল ও ডায়ার। আর ব্রিগেডিয়ার জেনারেল মানে জেনারেল ছিলেন ব্রিগেডিয়ার
জেনারেল ও ডায়ার, তার মানে আদেশ দিয়েছিলেন কে? লেফটেন্যান্ট গভর্নর। গুলি চালিয়েছিলেন কে? ব্রিগেডিয়ার জেনারেল। হয়েছে? তো এর মধ্যে কাকে 1940 সালে গিয়ে উধম সিং মারলেন? উধম সিং লন্ডনে গিয়ে মারলেন, মাইকেল ওডায়ারকে মারলেন। মাথায় রেখো, এটা খুব গন্ডগোল হয়। হয়েছে? আর একটা প্রশ্ন এখান থেকে দেয়, এই কমিশনটা, এই যে এটা হয়েছিল, তো সবাই সমালোচনা করেছিল ব্রিটিশদের। যেরকম হয় এখন দেখবে রাজ্যে কোনো ক্রাইম ঘটে গেল, একটা এসআইটি গঠন করে দিল, যা আছে সিবিআই আসার আগে লুকিয়ে ফেল, তাই না? যা আছে সিবিআই আসার। তো ব্রিটিশরা একটা কমিশন তৈরি করেছিল। কি কমিশনটার নাম? হান্টার কমিশন। এটা ইনভেস্টিগেট করার জন্য কি কমিশন হয়েছে? হান্টার কমিশন। তোমরা আবার পরে বাড়ি গিয়ে বলে মাস্টার ভুল পড়িয়েছে। এটা 1919। আর একটা হান্টার কমিশন ছিল 1882, যেটা হচ্ছে এডুকেশন। দুটো হান্টার কমিশন, একটা 19-এ জালিয়ানবাগে, আর একটা হান্টার কমিশন এডুকেশনের জন্য। হয়েছে? ডান। চলো, এটা সেভ করা যাবে তো? ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে বললো? মহাত্মা গান্ধী। বেরিয়ে যাচ্ছে, গ্রুপ নেবে। এটা আনসার হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। আচ্ছা, এখান থেকে আর কি কি প্রশ্ন দিতে পারে একটু সংক্ষেপে দেখে নি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে নাম কি? আগে নাম কি ছিল? নিউ নাম কি? মানে এই যে আইএনসি নামটা কে দিয়েছে? কতগুলো প্রশ্ন দেখে নাও। আগে কি নাম ছিল? আইএনসি নামটা কে দিয়েছে? এর অফিসিয়াল হিস্টোরিয়ান কে? এই প্রশ্নগুলোর আগে উত্তর বলো। ওল্ড নেম কি ছিল? আইএনসি নামটা কে দিয়েছে? অফিসিয়াল হিস্টোরিয়ান কে ছিলেন? ওল্ড নেম কি ছিল? ওল্ড নেম ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। এই আইএনসি নামটা দিয়েছিলেন কে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দাদাভাই নওরোজি এই নামটা দিয়েছিলেন। এবারে ডাব্লিউবিসিএস এ, লাস্ট ডাব্লিউবিসিএস এ কোশ্চেন দিয়েছিলেন, এই কংগ্রেস নামটা উনি কোথা থেকে জোগাড় করেছিলেন? ইউএসএ না, ইউএস এর ওখানে অপশন দিয়ে আগে শুধু আমেরিকা লেখানো হতো। সাউথ না ল্যাটিন আমেরিকা না আমেরিকা, দুটো অপশন দিয়ে, যেমন মরোটালা। সাউথ আমেরিকা থেকে, ল্যাটিন আমেরিকা থেকে কংগ্রেস। দ্য টার্ম টেকেন ফ্রম ল্যাটিন আমেরিকা, এগুলো লিখে নেবে। তাহলে অ্যাকচুয়াল নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, দাদাভাই নওরোজি নাম দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নামটা নেওয়া হয়েছে কোথা থেকে? ল্যাটিন আমেরিকা থেকে নেওয়া হয়েছে নামটা। অফিসিয়াল হিস্টোরিয়ান হচ্ছেন পট্টভি সীতারামাইয়া, সীতারাম সাথে ওয়াইয়ে, সীতারামাইয়া। হয়েছে? টান এতটা? অফিসিয়াল হিস্টোরিয়ান মানে যে হিস্ট্রিটা পুরো ডিটেলস লিখেছেন। যেমন আর একটা অফিসিয়াল হিস্টোরিয়ান দেয়, অফিসিয়াল হিস্টোরিয়ান, দেখবে পরীক্ষার প্রশ্ন, অফিসিয়াল হিস্টোরিয়ান অফ রিভোল্ট অফ 1857, রিভোল্ট অফ 1857 কে হবে অফিসিয়াল হিস্টোরিয়ান? দুটো প্রশ্নই ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। পট্টভি সীতারামাইয়া, আর এখানে হচ্ছে এস এন সেন। এস এন সেন। বাহ, আমার কপাল, আমি বলবো না, আমি বলবো না। দাঁড়াও, আর একটা প্রশ্ন লিখিয়ে দিই। এই যে কংগ্রেসের, আর একটা প্রশ্ন দেয়, কংগ্রেসের নিউজ পেপার কি ছিল? নিউজ পেপার ছিল দা ইন্ডিয়া, যেটা লন্ডন থেকে পাবলিশ হতো, এবং এর এডিটর ছিলেন ডিগবে, উইলিয়াম ডিগবে এডিটর ছিলেন। কংগ্রেসের প্রথম নিউজ পেপার কোনটা? দা ইন্ডিয়া। জানা না থাকলে লিখে নেবে, দা ইন্ডিয়া। কিছু করার নেই, আমি তাড়াহুড়ো করে বলছি, আমার নিজেরও খারাপ লাগছে, কিন্তু এর থেকে আসতে বললে শেষ হবে না। দা ইন্ডিয়া, এডিটর হচ্ছেন উইলিয়াম ডিগবে, যেটা পাবলিশ হতো লন্ডন থেকে।
ক্লিয়ার? এই প্রশ্নগুলো জেনে নেবে। হয়েছে? হবে না 6, ওই জন্য একটু তাড়াহুড়ো যেতে হচ্ছে। স্বদেশী মুভমেন্ট কার জন্য লঞ্চ করা হয়েছিল, কোন ঘটনার জন্য? পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশী মুভমেন্ট। অ্যাকচুয়ালি পার্টিশন অফ বেঙ্গল যেটা, পার্টিশন অফ বেঙ্গল এর জন্য আন্দোলনের ফেসগুলো কি কি ছিল? 1 নম্বর ছিল বয়কট। আচ্ছা ভেবে দেখো, আমি বয়কট করেছি, বিদেশ জামা কাপড় পরবো না, তাহলে গামছা পরে পড়াতে আসতে হবে। তার মানে 2 নম্বর আমাকে কি করতে হবে? বয়কট করছি মানে যে আমি বিদেশি বয়কট করছি, তার সুগার আছে, ওষুধ বয়কট, তা কি সুগার হয়ে মরবো? তাহলে আমাকে নিজেকে তৈরি করতে হবে, তার জন্য স্বদেশী। 3 নম্বর হচ্ছে আত্মশক্তি। 4 নম্বর হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স, বলে দিচ্ছি, প্যাসিভ রেজিস্ট্যান্স। 5 নম্বর হচ্ছে এডুকেশন। এই 5টা ফেজ ছিল, এই দুটো ছিল গুরুত্বপূর্ণ। আত্মশক্তি মানে নিজেরা নিজেদের প্রোডাকশন করে নেব, এই কনসেপ্টটা কে দিয়েছিলেন? আর.এন. টেগর, রবীন্দ্রনাথ টেগর। প্যাসিভ রেজিস্ট্যান্সের কনসেপ্ট কে দিয়েছিলেন? প্যাসিভ রেজিস্ট্যান্সের কনসেপ্ট কে দিয়েছিলেন? বাহ, সব ভুলে মেরে দিয়েছো বাবা, চমৎকার। প্যাসিভ রেজিস্ট্যান্স, হ্যাঁ, মহাত্মা গান্ধী এখন সাউথ আফ্রিকায় আছেন ভাই, মানে ম্যাডাম, উনি 15 সালে ভারতে আসবেন, আমি 1905-এ আছি। চল, প্যাসিভ রেজিস্ট্যান্স মানে ধরো তুমি এখন বাড়ি গেছো পড়াশোনা করে, বিরাট ক্লান্ত হয়ে পড়েছো, তো বাড়ি গিয়ে একটু রেস্ট করছো, একটা ফোন এসছে, ওদিক থেকে একটা ছেলে ফোন করে বলে তোমার গলাটা খুব মিষ্টি, 10 মিনিট কথা বলতে চাই। তো তুমি তো বিরাট খুশি হবে কি না বলার দরকার নেই, ধরে নিলাম খুশি হলেন, ছেড়ে দাও। তো তুমি কি করতে পারো? ফোনটা ব্লক করে দিলে, কিংবা বললো এই কি মিয়া আমেরও মোড় না কি মোড় আছে এখানে, চলে এসো দেখা করি দুজনে মিলে, এই 4জনকে ভাড়া করে নিয়ে গেছো, বেশ করে পিটে দিতে পারো, তাই তো ধরে নি। তার মানে তুমি যদি মারধরের দিকে যাও, ও চাইবে তোমার ক্ষতি করতে, তাই তো। প্যাসিভ রেজিস্ট্যান্স তা না, তুমি তাকে ডিনাই করো, ফোনটা ধরলে না, বা তুমি বললে দেখো আমার কিছু করার নেই, বিরাট মন থেকেও ইচ্ছা, কিন্তু আমি কমিটেড, মানে তাতে রাগ হলো না তার, কিন্তু তার প্রতিশোধ স্পৃহাও থাকলো না। মানে সোজা ব্যাপার, বলা হচ্ছে ব্রিটিশদের যে শক্তি, আমরা মারামারি করতে যাব কি বাঁশ নিয়ে? পারবো না। ফলে আমরা ব্রিটিশদেরকে কি করতে পারি? আমরা এটা বলতে পারি, মানে ব্রিটিশদেরকে নেগলেক্ট করতে পারি, তাদের জিনিস কিনবো না, তাদের কোনো কাজ করবো না, তাহলে তারা কি হবে? ভারত ছেড়ে এমনি চলে যাবে। এটা হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স। এই কনসেপ্টটা দিয়েছিলেন বিপিন চন্দ্র পাল, আর এটাকে পপুলার করেছিলেন অরবিন্দ ঘোষ। মাথায় রাখবে, এটাকে কনসেপ্টটা দিয়েছিলেন বিপিন চন্দ্র পাল, পপুলার করেছিলেন অরবিন্দ ঘোষ। এই সময় অরবিন্দ ঘোষ কি করেছিলেন জানো? এই যে এখন দেখবে তোমরা রবিবারে কাগজ টাগজ পড়ো, দেখবে না বিভিন্ন বিখ্যাত লেখকরা লেখে, এটা হচ্ছে পর্ব 1 পর্ব 2 করে একটা গল্প লেখে, পরে সেটা বই হিসাবে বেরিয়ে যায় ধারাবাহিকভাবে। অরবিন্দ ঘোষ এই প্যাসিভ রেজিস্ট্যান্সটাকে পপুলার করার জন্য এখানে ধারাবাহিক একটা আর্টিকেল লিখেছিলেন, দ্য নিউ ল্যাম্পস, নিউ ল্যাম্পস ফর ওল্ড। এইটাই পরবর্তীকালে ধারাবাহিকভাবে কাগজে বেরিয়েছিল, পরে এটাই অরবিন্দ ঘোষের একটা বই হয়ে গেছিল। তো এই ছিল আমাদের এখানের ঘটনা। চলো, হয়েছে, সবার বোঝা গেছে? তাহলে প্যাসিভ রেজিস্ট্যান্সের কনসেপ্ট দিয়েছেন বিপিন চন্দ্র পাল, পপুলার করেছেন অরবিন্দ ঘোষ, কোন আর্টিকেল? নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড। আত্মশক্তির কনসেপ্ট আর.এন. টেগর। বলছে হু ওয়াজ দ্য লিডার অফ নন কোঅপারেশন মুভমেন্ট? আনসার সোজা ভাষায় করবে মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী যে নন কোঅপারেশন মুভমেন্ট যেটা
লিডার ছিলেন এই নন কোঅপারেশন মুভমেন্টের মধ্য দিয়ে মহাত্মা গান্ধী যে কাজ করেছিলেন, এটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আছে। এখানের মধ্য দিয়ে গান্ধী এন্ড করেছিলেন, গান্ধী এন্ডেড থ্রি পিস পলিসি অফ আইএনসি। প্রশ্ন দেবে কংগ্রেসের থ্রি পিস পলিসি প্রেয়ার পিটিশন কে ভেঙেছিলেন? তবে গান্ধী। কত সালে ভেঙেছিলেন? 1920 সালে। কে ভেঙেছিলেন? বোঝা গেছে? লালা লাজপত রায়ের দুটো বই দিয়ে প্রশ্ন দেয়, বই 1 বই 2। লালা লাজপত রায়ের ফার্স্ট বইয়ের নাম মনে রাখবে, কল টু ইয়াং ইন্ডিয়া। তো ইয়াং ছেলেরা তো আর ডাকলে যাবে না, ফলে দুঃখ পেয়ে লিখেছিল আনহ্যাপি ইন্ডিয়া। এটা মজা করলাম, সাবজেক্টের সাথে কোনো মিল নেই। কল টু ইয়াং ইন্ডিয়া আর একটা হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া, দুটো বই। সুভাষচন্দ্র বোসের অটোবায়োগ্রাফি হচ্ছে তরুণের স্বপ্ন। তোমাদের স্বপ্নের থেকে আলাদা। জওহরলাল নেহরুর বই হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। হলো? হয়েছে স্যার? চলো, মুখ চোখ দেখে মনে হচ্ছে আমি কসাই, বিরাট অত্যাচার করছি। ডিসকভারি অফ ইন্ডিয়াতে নিউল্যান্ডস, ওখানে কার ঘটনা আছে? হ্যাঁ, মুজাফফর, ওই ওখানে মুজাফফর, ওই ঘটনার জন্য অরবিন্দ ঘোষ জেলে পাঠানো হয়েছিল। বিচার যখন হচ্ছিল, 14 বছরের ছেলে প্রতিবাদ করেছিল, তার জন্য কিংসফোর্ডকে মারতে যাওয়া হয়েছিল। মুজাফফরপুর কনস্পিরেসি, বাড়িতে এসে খোঁজ আলিপুর। আজকে আর হবে না, চ আগে এইটুকু করে নি। সাইমন কমিশনের বিরুদ্ধে কেন বয়কট করেছিল? কোথায় সেটা গেল? আচ্ছা, অপশন এ হবে। এই যা বলছো আমি দাগ দিচ্ছি কিন্তু। হ্যাঁ, নো ইন্ডিয়ান মেম্বার, কোনো ইন্ডিয়ান টোটাল মেম্বার কজন ছিল? কোনটা কোনটা? অরবিন্দ ঘোষ ধারাবাহিকভাবে লিখছেন, একটা আর্টিকেল ধারাবাহিকভাবে লিখছেন। আর্টিকেল লেখার জন্য অরবিন্দ ঘোষকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। যখন অরবিন্দ ঘোষকে জেলে নিয়ে যাওয়া, মানে আলিপুরে বিচার হচ্ছে, বিচারক কিংসফোর্ড। কিংসফোর্ড যখন বিচার করছেন যে তুমি কেন এরকম এমন একটা আর্টিকেল লিখছো যেটা সরকার বিরোধী, বিচার চলছে। সুশীল বলে একটি ছেলে, যার বয়স হচ্ছে 16 বছর, সে তখন দাঁড়িয়ে প্রতিবাদ করলো যে আপনারা আমাদের উপর অত্যাচার করছেন কেন। বললো যে, কিংসফোর্ড কোনো কথা শুনলো না, বললো এ 16 বছর বয়স, 16 গা বেদ মারবে এটাকে, যতবার বেদ মারে বন্দে মাতারম চেয়েছিল। ভেবে দেখো, বেদ মারা মানে তোমাকে হাতে এরম মারছিলাম আদর করে টুকুস করে না। একটা বেদ খেলে 1 সপ্তাহ হসপিটালে থাকতে হবে। 16 গা বেদ মেরেছে, কার আদেশে? কিংসফোর্ড। কিংসফোর্ডকে মারবো বলে ঠিক করলেন যুগান্তর পার্টি। কিংসফোর্ডকে ট্রান্সফার করে দেওয়া হলো কোথায়? মুজাফফরপুরে। মারবো যখন ঠিক হয়েছে তো মারবই। এখান থেকে যা গেল কে? ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকী। ভুল করে কেনেডি সাহেব আর কেনেডি সাহেবের বউ মেয়েকে বোমা মেরে দিলেন। মুজাফফরপুর কনস্পিরেসি। ব্রিটিশরা ভালো করে জানে মাস্টার মাইন্ড কে, অরবিন্দ ঘোষ। ফলে অরবিন্দ ঘোষের বাড়িতেও তল্লাশি চললো, বোমা তৈরির মেশিন মানে সিস্টেম পাওয়া গেল। ফলে শুরু হলো আলিপুর বোমা কনস্পিরেসি। এই ঘটনা 6 থেকে চলছে। হয়েছে? চলো, তাহলে এটা হচ্ছে কি, দেয়ার ইজ নো ইন্ডিয়ান মেম্বার। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে শুরু হয়েছে? 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছে। এর স্লোগান কি ছিল? করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই, ডু অর ডাই। আচ্ছা, এটাকে আর একটা বলে কি আন্দোলন? অগস্ট মুভমেন্ট। এই আন্দোলনে প্রথমবার কতগুলো ফেজ দেখা গেল? এই বলতে গেলে না, প্রথমবার অনেকগুলো ফেজ দেখা গেল। বাড়ি যাচ্ছ? চলো।
চলো চলো চলো, আরে চলো। কি কি ফেজ দেখা গেছিল? একটা দেখা গেল আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটি দেখা গেল। 2 নম্বর যেটা দেখা গেল প্যারালাল গভর্নমেন্ট দেখা গেল। সিক্রেট রেডিও স্টেশন দেখা গেল। প্যারালাল গভর্নমেন্ট কি কি বলেছি? ওরে বাবা, প্যারালাল গভর্নমেন্ট, আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটি, আর হচ্ছে কি বলেছি যে সিক্রেট রেডিও স্টেশন। সিক্রেট রেডিও স্টেশনটা কে করেছিলেন? পরীক্ষার প্রশ্ন, উষা মেহতা। সিক্রেট রেডিও স্টেশন করেছিলেন উষা মেহতা। আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস অনেকজন ছিলেন, অনেক নেতা ছিলেন বলছি। আর কি বলেছি? প্যারালাল গভর্নমেন্ট কোন জায়গায় তৈরি হয়েছিল? এগুলো তোমাদের বলা উচিত। তাম্রলিপ্ত জাতীয় সরকার, তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই তাম্রলিপ্ত জাতীয় সরকার কে কে তৈরি করেছিলেন? মাতঙ্গিনী হাজরা না, সতীশ সামন্ত, অজয় মুখার্জি, সুশীল ধারা। সতীশ সামন্ত, অজয় মুখার্জি, আর হচ্ছে সুশীল ধারা। এই আস্তে আস্তে আস্তে, সুশীল ধারা। এদের দলেই একজন মহিলা ছিলেন, এখানে একজন মহিলা ছিলেন যার নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা কিন্তু তৈরি না, উনি ওদের দলে ছিলেন। তাহলে তাম্রলিপ্ত জাতীয় সরকার পেয়েছি। আর একটা কি বললাম? চলো, আর কটা বাকি এখনো? টাইম কত হয়েছে? 40। হয়েছে? Next. Who was the founder of Forward Bloc? সোজা আনসার সুভাষ চন্দ্র বোস, 1939। হেল্প পেয়েছিলেন কার? হেল্প পেয়েছিলেন মুসলিম লীগের। পরীক্ষার প্রশ্ন মাথায় রাখবে। 39-এ করেছিলেন, হেল্প পেয়েছিলেন মুসলিম লীগের। ভগৎ সিং সম্পর্কে কয়েকটা পয়েন্ট মনে রাখবে। ওনার টাইটেল, বুক, স্লোগান, তিনটে জিনিস একটু লিখে নাও ভগৎ সিং সম্পর্কে, পরীক্ষায় প্রশ্ন দেয়। ভগৎ সিং এর লেখো না রে, ছাগল বসে আছে কেন? ও, আমার হাতের লেখা 2 দিন পরে আমি বুঝতে পারবো না, এটা দায়িত্ব নিয়ে বলছি আমি। চলো, আমি দায়িত্ব নিয়ে তোমায় বলছি। টাইটেল লেখো শহীদ-ই আজম। টাইটেল হচ্ছে শহীদ-ই আজম। লেখা আছে? আছে তো খাতে, না বিক্রি হয়েছে? আছে। নেক্সট, বইয়ের নাম লেখো হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট। আমি কেন নাস্তিক। বইয়ের নাম হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট। আচ্ছা, অর্গানাইজেশনটাও লিখে নেবে। হয়েছে হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট। স্লোগানটা দেখো, এখানে একটুখানি গন্ডগোল আছে। ইনক্লাব জিন্দাবাদ, এটা নিয়ে সমস্যাটা কি? এই ইনক্লাব, শুধু ইনক্লাব শব্দটা বলেছিলেন হযরত মোহানি। ভালো করে বোঝো, ইনক্লাব শব্দটা শুধু বলেছিলেন হযরত মোহানি। ইনক্লাব জিন্দাবাদ শুধু শব্দটা বলেছিলেন, ইনক্লাব জিন্দাবাদ শব্দটা বলেছিলেন মোহাম্মদ ইকবাল। আর এটাকেই স্লোগান হিসাবে ব্যবহার করেছিলেন কে? ভগৎ সিং। মাথায় রাখবে, কোশ্চেন দেখে করবে। শুধু ইনক্লাব কে বললাম? হযরত মোহানি। ইনক্লাব জিন্দাবাদ মোহাম্মদ ইকবাল। আর এটাকে স্লোগান হিসাবে কে ব্যবহার করেছিলেন? ভগৎ সিং। ডান? হ্যাঁ, দুটোই থাকে। হ্যাঁ, একদম। ম্যাক্সিমাম টাইম 90% প্রশ্নটা দেয় স্লোগানটা দিয়ে, ভগৎ সিং। ঠিক আছে, চলো। অর্গানাইজেশন লিখে নেবে দুটো। একটা লেখো নওজোয়ান ভারত সভা,
এটা কি অর্গানাইজেশন? পিজেন্ট অর্গানাইজেশন। নওজোয়ান ভারত সভা পিজেন্ট অর্গানাইজেশন। আর একটা হচ্ছে নওজোয়ান ভারত সভা পিজেন্ট অর্গানাইজেশন। আর একটা অর্গানাইজেশনের নাম লিখবে HSRA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট সোজা আনসার 1919। এটার মেন কোশ্চেন দেখো, একদম আনসার না বলে দিই, যতগুলো হয় পরের দিন তো আবার দেব, পরের দিন এর পড়তে বাকিটা করব, শেষ করে উঠতে পারছি না, কত টাইম হয়েছে দেখি। রাওলাট অ্যাক্ট যেটা হয়েছে 1919, অ্যাকচুয়ালি হয়েছিল কি দেখো, 1914 সালে শুরু হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, তাই তো? এই ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের সময় তোমরা জানো যে কোনো যুদ্ধে, যেন কলেজে বসে আছে একজনের দিকে তাকিয়ে ছাগল। 1914 সালে ওয়ার্ল্ড ওয়ার হয়েছে শুরু। তোমরা জানো যুদ্ধের সময় আজকের দিনেও আর্টিকেল 19 অটোমেটিক্যালি বাতিল হয়ে যায় যুদ্ধের সময়, ফান্ডামেন্টাল রাইট। তাহলে ব্রিটিশরা যুদ্ধের সময় আমাদের ফান্ডামেন্টাল রাইট গুলো রাখতে চাইবে? চাইবে না। ফলে ব্রিটিশ সরকার কি করলো, ওয়ার অ্যাক্ট 1914 আনলো। ওয়ার অ্যাক্ট 1914, 1914। কেন? আমরা ফান্ডামেন্টাল রাইট দিতে পারবো না, যুদ্ধ চলছে। কিন্তু হলো কি, 1919 সালে এসে ওয়ার এন্ড হয়ে গেল। এবারে ভেবে দেখো, তাহলে এবার তুমি কি এই একটা রাখতে পারবে? মনে প্রাণে চাইছি যেন না পায় সুযোগ সুবিধা, মনে প্রাণে চাইছি ভারতীয়রা ফান্ডামেন্টাল রাইট না পাক, কিন্তু আমার হাত পা বাঁধা, কিছু করার নেই, ফান্ডামেন্টাল রাইট ভারতের দিতেই হবে, যুদ্ধ শেষ হয়ে গেছে। ফলে ব্রিটিশরা ডিসাইড করলো এর মধ্যে যা মাল মশলা আছে সেগুলো দিয়ে একটা নতুন অ্যাক্ট বানিয়ে ফেল, নামটা চেঞ্জ করে দে, যা জিনিস আছে একই জিনিস থাকবে, নামটা খালি পাল্টে দে। তো দায়িত্বটা কাকে দেওয়া হলো? স্যার সিডনি রাওলাটকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিডনি রাওলাট এই একটা জিনিসপত্রগুলো নিয়ে নতুন একটা অ্যাক্ট করেছেন, যার নাম দিয়েছেন আনার্কিয়াল রেভলিউশনারি অ্যান্ড ক্রাইম অ্যাক্ট। এইটাই প্রশ্ন দেয়, রাওলাট অ্যাক্টের অ্যাকচুয়াল নাম কি? আনার্কিয়াল রেভলিউশনারি অ্যান্ড ক্রাইম অ্যাক্ট। কে করেছিলেন? রাওলাট। তার নাম অনুযায়ী এটা কি অ্যাক্ট নামে পরিচিত হয়েছে? রাওলাট অ্যাক্ট। নামটা লিখে নেবে একটু, আনার্কিয়াল রেভলিউশনারি অ্যান্ড ক্রাইম অ্যাক্ট, অ্যাকচুয়াল নাম। মাথায় থাকবে তো? আমার ভুলে যাব কালকে আমি, হ্যাঁ? আনার্কিয়াল রেভলিউশনারি অ্যান্ড ক্রাইম অ্যাক্ট হয়েছে। চলো, পার্টিশন অফ, হ্যাঁ হ্যাঁ বলো, চলে যাবে। ভাইসরয় ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল, পার্টিশন অফ ও ইন্ডিয়া, ইন্ডিয়ার সময় কি হবে? এই কে লিলিত গোটাকে বলছে? লর্ড মাউন্ট ব্যাটেন। পার্টিশন অফ বেঙ্গলের সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে ইন্ডিগো ফার্মার্স। আসলে কি হয়েছিল দেখো, চম্পারণ হচ্ছে বিহারের একটা জায়গা, চম্পারণ বিহারের একটা জায়গা, বিহারের এই জায়গায় আজকের দিনে তোমরা জানো 1 বিঘা জমি মানে কত? 20 কাঠা। ব্রিটিশরা বলেছিল চাষি যার 1 বিঘা জমি থাকবে 17 কাঠা তার যা মন যায় চাষ করবে, আলু পেঁয়াজ ঢেঁড়স, ওখানে শুয়ে থাক, কোনো ব্যাপার না। কিন্তু আছে যখন 3 কাঠা জমিতে তোমায় ইন্ডিগো চাষ করতেই হবে, 3 কাঠা জমিতে ইন্ডিগো চাষ করতে হবে। এই ইন্ডিগো চাষ 3 কাঠা জমিতে করবে না বলে, এটাকে কি সিস্টেম, 3 কাঠিয়া সিস্টেম, করবে না বলেই
ফার্মাররা কি শুরু করেছিল গান্ধীজির নেতৃত্বে? চম্পারণ সত্যাগ্রহ। বোঝা গেছে? জমি জমি আছে তো? ও ম্যাডাম, তোমাকেই বলছি, জমি জমি আছে তো? ওই তোমার পরের জন মেয়ে হাসছে, আমার জমি আছে, 2 কাঠা আছে, তাহলে হবে না। প্রশ্ন হচ্ছে হোম রুল লীগ কে তৈরি করেছিলেন? হোম রুল লীগ, এখানে আনসার অপশনে অ্যানিবেশনটি দিতে হবে, কিন্তু এখানে শুনে রাখো একটা জিনিস, অ্যাকচুয়ালি ফার্স্ট তিলক, সেকেন্ড অ্যানিবেশন, দুটোই 1916 সালে। মাথায় অপশনে নেই বলে এখানে আমাকে করতে হয়েছে। ফার্স্ট আমি সেই জন্য দেখে নিলাম, কারণ বাকিগুলো নেই তিলক, আমাকে অপশনে ওটাই করতে হবে। হয়েছে। নেক্সট, লখনৌ প্যাক্ট 1916 অ্যাকচুয়ালি হয়েছিল কি 1909 সালে। একটু তাড়াতাড়ি শুনে নাও, কি আর ভালো লাগছে না? আনসারগুলো তাহলে বলে দিই। আর কটা আছে? আর 15টা বাকি আছে, 5টা বাকি আছে। 1909 সালে মরলেন্টো রিফর্মস অ্যাক্ট। এই মরলেন্টো রিফর্মস অ্যাক্টে কি বলা হয়েছিল? মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টরেট, যেটা কংগ্রেস মেনে নিতে পারেনি, ফলে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা ঝামেলা চলছিল। 1916 সালে এসে বিজি তিলক তিনি কাকে কনভিন্স করলেন? কংগ্রেসকে। আর আলী জিন্নাহ কনভিন্স করলেন কাকে? মুসলিম লীগকে। যে ভাই আমরা তো স্বাধীনতা চাই, আলাদা আলাদা লড়াই করার কি আছে? তাহলে কংগ্রেসকে কনভিন্স করলেন তিলক, মুসলিম লীগকে করলেন জিন্নাহ। তাহলে এখানে কি হলো, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষর হয়ে গেল লখনৌ প্যাক্ট। মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল মুসলিম লীগ কেন লখনৌ প্যাক্ট স্বাক্ষর করেছিল। আনসারটা হবে মুসলিম লীগের সেপারেট ইলেক্টরেটের কনসেপ্ট কংগ্রেস মেনে নিয়েছিল। কংগ্রেস একসেপ্টেড সেপারেট ইলেক্টরেট ফর মুসলিম। জটিল কোশ্চেন ছিল। কংগ্রেস এই যে সেপারেট ইলেক্টরেট, যেটা এতদিন মানছিল না 1909 থেকে, মেনে নিলেন। আর একটা পরীক্ষায় প্রশ্ন দেখবে কাকে বলা হয় পায়োনিয়ার অফ হিন্দু মুসলিম ইউনিটি। আলী জিন্নাহকে সরোজিনী নাইডু টাইটেল দিয়েছিলেন পায়োনিয়ার অফ হিন্দু মুসলিম ইউনিটি। তো পরেই দেশ ভেঙেছিল, ছেড়ে দাও, তখন তো বোঝা যায়নি। মানে পরে কি করে জানবে ছেলে কানা হবে, নাম দিয়েছে পদ্মলোচন, তাই না? সেরকম ব্যাপার, কি করে বুঝবে ছেলে? ধরো বিরাট নাম দিয়েছে হিম্মত আলী, দেখা যাচ্ছে বড় হয়ে ছেলে হাঁটতেই পারছে না, দেয়াল তো হচ্ছে। চলো নেক্সট, কেশরী। দুটো নিউজ পেপার, একটা হচ্ছে মারাঠা আর একটা হচ্ছে কেশরী, যেটা বিজি তিলকের নিউজ পেপার। একটা ছোট কথা মনে রাখবে, তোমাদের কনফিউজ, হ্যাঁ কি বলো, মুভি ভাবছো নাকি? মারাঠা আর কেশরী এই দুটো নিউজ পেপার, এই দুটো নিউজ পেপার কার? বিজি তিলকের। এই প্রশ্নটাকে জটিল করতে চাইলে ওরা করতেই পারে। মারাঠা নিউজ পেপার কোন ভাষায়, কেশরী নিউজ পেপার কোন ভাষায়? মারাঠাটা হচ্ছে ইংলিশে আর কেশরীটা হচ্ছে মারাঠাতে। বুঝেছো? যাতে তোমরা জ্বলে মরো, আমার কোনো দোষ নাই। বুঝতে পারলে না? মারাঠাটা ইংরেজি ভাষার পত্রিকা। আর কেন করেছে তুই তিলকের সাথে? কোথায় গেল ওইটা? হয়েছে, চলো। হিলবার্ট বিল কন্ট্রোভার্সি। হিলবার্ট বিল কন্ট্রোভার্সি হচ্ছে লর্ড রিপন। অ্যাকচুয়ালি কি হয়েছিল, মনে করো তুমি একজন জাজ, আমিও একজন জাজ, দুজনে ইংল্যান্ড থেকে আমরা পাস করেছি। তোমার গায়ের কালারটা একটু ভালো, তুমি ইউরোপিয়ান, আমি একটু কালো, আমি হচ্ছে ইন্ডিয়ান। তুমি হচ্ছে 2 কে পাস করেছো, মানে
পাস করেছি। আসার পর দেখা যাবে যখন দুজনেই ম্যাজিস্ট্রেট হয়েছি, তুমি সবাইয়ের বিচার করতে পারবে, এটা আমার দেখে টুকে পাস করেছো। আমি যেহেতু কালো চামড়ার, আমি কারোর শুধুমাত্র ভারতীয়দের বিচার করতে পারবো, ইউরোপিয়ানদের বিচার করতে পারবো না। এটা ওয়ান টাইপ অফ কি রেসিয়াল ডিসক্রিমিনেশন। লর্ড রিপন বললেন এটা কি করে হয় এই রেসিয়াল ডিসক্রিমিনেশন। তার আইন পরামর্শদাতা ইলবার্ট বললো ভাই এটা তুই বিল তৈরি কর যেখানে এই ডিসক্রিমিনেশন দূর করব। কে তৈরি করেছিল? ইলবার্ট। ফলে নাম কি? ইলবার্ট। ইউরোপিয়ানরা বলে সাদা চামড়ার মানুষদের সমান অধিকার পাবে, ইউরোপিয়ানরা আন্দোলন শুরু করে দিল। এটা ইতিহাসে কি নামে পরিচিত? ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। বোঝা গেছে? চলো নেক্সট। ওয়াভেল প্ল্যান, এই এটা সাল আমি বলবো না, তারপর ওয়াভেল প্ল্যানের পরেরটা বলো। হ্যাঁ কোনটা? ওয়াভেল প্ল্যান। সি কেন? 47 45 হবে তো। ওয়াভেল প্ল্যান 45। ও খিলাফত মুভমেন্টের লিডার কে? সংক্ষেপে তাড়াতাড়ি 1 মিনিটে বুঝে নাও খিলাফত মুভমেন্টটা। কত টাইম? 40 পর্যন্ত করে দিই, 10টা বাকি থাক, বোঝার চেষ্টা করো। ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টে দুটো টিম ছিল, একটা হচ্ছে টিম 1, টিম 2। টিম 1-এ আমি ধরে নিই আছে ইংল্যান্ড, ফ্রান্স, এদিকে রয়েছে জার্মানি, অটোমান এম্পায়ার। অটোমান এম্পায়ারের হেড হচ্ছেন ক্যালিফ, যিনি হচ্ছেন মুসলিমদের হাইয়েস্ট ধর্মগুরু, বাংলায় খলিফা বলি, সিএলই দিয়ে লিখবে, CLIPH। ক্যালিফ হচ্ছেন অটোমান এম্পায়ারের হেড, যিনি হাইয়েস্ট রিলিজিয়াস টিচার। তো দুটো টিমের মধ্যে যুদ্ধ হয়েছে, এরা জিতে গেছে। যুদ্ধে জিতে গিয়ে এরা দুটো চুক্তি স্বাক্ষর করেছে, জার্মানির সাথে করেছে ভার্সাইয়ের সন্ধি, আর অটোমান এম্পায়ারের সাথে করেছেন সেভরের চুক্তি। বলছে অটোমান এম্পায়ার বিরাট বড় সাম্রাজ্য, বড় সাম্রাজ্য, তার সাম্রাজ্যটা ভেঙে দেওয়া হয়েছে। ক্যালিফের সাম্রাজ্য ছোট হয়ে গেছে। ক্যালিফের সাম্রাজ্য যখন ছোট হয়ে গেছে, তাহলে কাদের গায়ে আঘাত লেগেছে? মুসলিমদের গায়ে, কারণ মুসলিমদের ধর্মগুরু। মুসলিমরা কি শুরু করেছে? খিলাফত মুভমেন্ট। ভারতের মুসলিমরাও খিলাফত মুভমেন্ট শুরু করেছে। আর এখানে আলী ব্রাদার্স ছিল, এই না এটা না, শৌকত আলী আর মোহাম্মদ আলী, এরা দুই ভাই মিলে তৈরি করেছে অল ইন্ডিয়া খিলাফত কমিটি। এরা দুই ভাই মিলে তৈরি করেছে অল ইন্ডিয়া খিলাফত কমিটি। এর চেয়ারম্যান করা হয়েছিল মহাত্মা গান্ধীকে। আর এতে যুক্ত ছিল আমাদের মৌলানা আবুল কালাম আজাদ। হ্যাঁ আনসার এখানে ওই যে দুটো, অনেক তো ছিল। দেখো ইনিশিয়ালি শুরু করেছিলেন কে? শৌকত আলী আর মোহাম্মদ আলী, আলী ব্রাদার্স। এরা দুবাই তৈরি করেছিলেন অল ইন্ডিয়া খিলাফত কমিটি। এই অল ইন্ডিয়া খিলাফত কমিটির চেয়ারম্যান কাকে নিয়ে বসেছে? গান্ধীজিকে। জিন্না বলে পাগল নাকি, এটা ধর্মীয় আন্দোলন, তুই কি ভাই ওদের মুসলিমদের নিজে যাচ্ছি না। গান্ধী শোনেনি, গান্ধী চলে গেছে। সাম্প্রদায়িকতার বীজ এখান থেকে বপন শুরু হয়ে গেছে। আর মৌলানা আবুল কালাম আজাদ জয়েন করেছিলেন। ফলে এখানে আনসার হচ্ছে বোথ 1 and 2। ঠিক আছে? হ্যাঁ কি হয়েছে? নেক্সট লাস্ট এটা করে দিই। ক্যাবিনেট মিশন সোজা কত সালে হবে? 46। আচ্ছা, বেঙ্গল রেনেসা অ্যাসোসিয়েট হচ্ছে রামমোহন রায়। এই সবাই অ্যাসোসিয়েট হবে, সবাই অ্যাসোসিয়েট হবে, অল অফ দিস আর সবাই অ্যাসোসিয়েট। আধার হলে রাজা রামমোহন রায় হতো। নেক্সট ব্রাহ্ম সমাজ রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ রামমোহন রায়। অনেকগুলো কনফিউশন আছে, ব্রাহ্ম সমাজ, আত্মীয় সভা, আত্মীয় সভা, এই আত্মীয় সমাজ। আগে আনসার গুলো বলে দিই, তারপর তো আসছে। নেক্সট হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, আগেই কোশ্চেনটা পেয়েছি।
আনন্দমঠ কার ছোট থেকে আমরা পড়ছি? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। আমি আসছি ইয়াং বেঙ্গল মুভমেন্ট হচ্ছে হেনরি ভিভিয়ান ডিরোজিও। বিশ্বভারতী রবীন্দ্রনাথ টেগর। চিটাগং আরমারি 1830 সূর্য সেন। ফার্স্ট ইন্ডিয়ান আইসিএস পাস করেছিলেন এস এন ব্যানার্জি। সংক্ষেপে তাড়াতাড়ি 3টে পয়েন্ট একটু লিখে নাও সংক্ষেপে। নাম্বার 1 লেখো, ফাদার অফ আইসিএস লর্ড কর্নওয়ালিস 1793 চালু হয়েছিল ভারতে কে? ফাদার অফ আইসিএস লর্ড কর্নওয়ালিস 1793 হয়েছে। আগে আইসিএস কি ছিল? যাকে দেখতে ভালো নিয়ে গিয়ে বসিয়ে দিত। আইসিএস বিকেম কম্পিটিটিভ। লেখো আইসিএস বিকেম কম্পিটিটিভ। ICS became competitive during the time of Lord Dalhousie in 1853. লিখতে পারছো না তো? ছেড়ে দাও, বসে থাকো। ICS became competitive in 1853 during the time of Lord Dalhousie. Next, first 1853 1793 তে প্রথম চালু হয়েছিল কর্নওয়ালিস, তখন যাকে ভালো লাগতো দিত, ওই জন্য ফাদার বলছি। কম্পিটিটিভ করেছেন ডালহৌসি। নেক্সট, ফার্স্ট ইন্ডিয়ান ফার্স্ট আইসিএস এসএন টেগর। ফার্স্ট ইন্ডিয়ান ফার্স্ট আইসিএস এসএন টেগর। ফার্স্ট ইন্ডিয়ান হু ওয়াজ স্যাকড ফ্রম আইসিএস। প্রথম ভারতীয় যাকে আইসিএস পাওয়ার পর স্যাক করে দেওয়া হয়েছিল। ফার্স্ট ইন্ডিয়ান স্যাকড ফ্রম আইসিএস, স্যাক করে দেওয়া, ডিসমিস করে দেওয়া হয়েছিল। তার নাম লিখবে এস এন ব্যানার্জি। এস এন ব্যানার্জি যাকে প্রথম স্যাক করা হয়েছিল। এখন আমরা কি বলি? আইসিএস বলি না আইএস বলি? ICS converted into IAS. ICS converted into IAS. ICS converted into IAS by Vallabhbhai Patel in 1948. আলিপুর বোমা কেসে কে কে যুক্ত? আনসার এখানে ভুল আছে, অল অফ দিস অ্যাবভ হবে না। 1948 সালে বল্লভভাই প্যাটেল। আমি এখানে করে দিলাম, 1 মিনিট। অরবিন্দ ঘোষ আনসার হবে। এই দুজন হবে মুজাফফরপুর কনস্পিরেসি। এখানে আনসারটা ভুল আছে, ঠিক আছে? অরবিন্দ ঘোষ আলিপুর, এরা হচ্ছে মুজাফফরপুর কনস্পিরেসি। সতী প্রহিবিশন হচ্ছে 1829। পরীক্ষায় WBCS এ কোশ্চেন দিয়েছিল কত রেগুলেশন? কত রেগুলেশন হচ্ছে? XV11 17 তো 17তম রেগুলেশন, এটা মাথায় রাখবে। আর আছে নাকি গো? বেশ তো, থ্যাংক ইউ উঠবে, ছেড়ে দাও, ওইটুকু থেকে থাকবে, আর রাজা হবে না মাথা। হ্যাঁ, পরের দিন 17 সালেরটা করাবো। 16 হলো, 17 সালেরটা পরের দিন করাবো। নেক্সট